বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে যারা পরীক্ষার্থী আছেন, বিশেষ করে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে হাজির হয়েছি, ফৌজদারি কার্যবিধির। ফৌজদারি কার্যবিধির গত গতকালের যে আমি ভিডিও দিয়েছিলাম, গ্রেপ্তার সম্পর্কে আলোচনা করেছিলাম ৪৬ ধারা এবং সংশোধিত কয়েকটি ধারা সম্পর্কে। ৪৬ এর ক, খ, গ, ঘ, ঞ। আজকে আমি গ্রেপ্তার সম্পর্কে আরো কয়েকটি ধারা আছে, সে বিষয়ে আলোকপাত করব। ফৌজদারি কার্যবিধি আইনের ৪৭ থেকে ৫৩ ধারা পর্যন্ত। আপনার পুলিশি কার্যক্রম সম্পর্কে যতগুলো ধারা আছে, সবগুলো ধারায় আপনাকে পড়তে হবে এবং বোর্ড বই থেকে বিশেষ করে গাইড ফলো না করে প্রথমে আপনাকে বোর্ড বই ফলো করতে হবে এবং প্রতিটা আইন সম্পর্কে পুলিশের কার্যক্রম, তদন্ত সব বিষয়ে জানতে হবে। তল্লাশি, গ্রেপ্তার এ বিষয়ে আপনাকে জানতে হবে। প্রতিটা আইন সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আপনি এমসিকিউ থেকে শুরু করে সব পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন আশা করি। তো আজকে আমি আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের ৪৭ থেকে ৫৩ ধারা পর্যন্ত। যারা পরীক্ষার্থী আছেন, বইয়ের ভাষায় অনেক আপনি যদি মনে করেন যে আমি এ নকল করে পরীক্ষা দেব কিন্তু পাস করতে পারবেন না। বইয়ের ভাষা আপনাকে আপনাকে বুঝতে হবে। বুঝার পরে আপনি নিজের ভাষায় লিখবেন। কিন্তু ধারাগুলো সঠিক থাকতে হবে। ৪৭ ধারায় বলা আছে, আপনি যাকে গ্রেপ্তার করবেন, সে যদি কোনো স্থানে প্রবেশ করে বা কোনো স্থানে থাকে, তাহলে তার ওই উক্ত স্থানের মালিক বা কর্তাকে তার নিকট হতে অনুমতি নিবেন সেখানে প্রবেশ করার জন্য এবং উক্ত গৃহকর্তা বা কর্মী কর্তৃক আ আ আপনাকে অবাধে সেখানে প্রবেশের অনুমতি দিবেন। এটা হচ্ছে ৪৭ ধারায় বলা আছে। ৪৮ ধারায় বলা আছে, আপনি যদি উক্ত স্থানে প্রবেশ করতে না পারেন বা প্রবেশ করা না যায়, সেক্ষেত্রে আপনি দরজা জানালা ভেঙে উক্ত স্থানে প্রবেশ করতে পারবেন। এখানে আপনাকে আইন দরজা জানালা ভেঙে প্রবেশ করার ক্ষমতা দিয়েছে। এখন আপনি দরজা জানালা ভেঙে প্রবেশ করলেন। কিন্তু বাহির হতে হবে। আসামি গ্রেপ্তার করে নিয়ে বাহির হতে হবে। এখন আপনি কি করবেন? আপনি দেখা গেলে আপনি বন্দী হয়ে গেলেন ওখানে বা ঘরে আটকা পড়লেন। তখন আপনি কি করবেন? তখন আপনাকে ৪৮ ধারায় বলা আছে, আপনি দরজা জানালা ভেঙে বা অ্যা যেকোনো অংশ ভেঙে গৃহের আপনি সেখান থেকে মুক্ত হতে পারবেন। এখন সাত ৪৭, ৪৮, ৪৯ ধারায় বলা আছে যে আপনি ৪৭, ৪৮, ৪৯ ধারার কথা বললাম। ৫০ ধারায় বলা আছে, আপনি প্রয়োজনের অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন না। এখন গ্রেপ্তার করতে গিয়ে যতটুকু প্রয়োজন আপনি অতটুকু নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন। এখন পলায়ন রোধে গ্রেপ্তার করতে গিয়ে পলায়ন রোধে আপনি যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি বল প্রয়োগ করতে পারবেন না। ৫১ ধারায় বলা আছে, এটা যদিও একটু সংশোধন করা হয়েছে ধারাটি। ৫১ ধারায় বলা হয়েছে আটক ব্যক্তির দেহ তল্লাশি। এখন আপনি যাকে আটক করবেন বা মামলায় আটক করেন বা ওয়ারেন্ট মূলে আটক করেন বা জনসাধারণ কর্তৃক আটককৃত ব্যক্তি, অনেক সময় জনসাধারণ আটক করে পুলিশ খবর দেয়, সেই ব্যক্তিকে পুলিশ আবার গ্রেপ্তার করে নিয়ে আসে। এক্ষেত্রে তার দেহ তল্লাশি করবেন, পরিধেয় বস্ত্র ছাড়া যাহা কিছু পাওয়া যাবে তার একটি তালিকা প্রস্তুত করিবেন।
তালিকার জ যেটাকে বলা হয় জব্দ তালিকা। এই তালিকা প্রস্তুত করে তালিকার প্রয়োজনে সাক্ষী স্বাক্ষর নিবেন, আসামিরও স্বাক্ষর নিতে পারেন। আসামি বা আসামির পক্ষের কোনো লোককে তালিকার একটি কপি প্রদান করবেন গ্রেপ্তারকারী ব্যক্তি, গ্রেপ্তারকারী অফিসার। এখন ৫১ ধারায় বলা আছে তল্লাশি, সেটা হচ্ছে গ্রেপ্তারকারী ব্যক্তির তল্লাশি। সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। এখন মহিলা ব্যক্তির ক্ষেত্রে কি করবেন? মহিলা আসামি হলে আপনি কি পুরুষ হয়ে তার দেহ তল্লাশি করবেন? সেক্ষেত্রে ৫২ ধারায় বলা আছে, কোনো নারীকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে একজন নারী দ্বারা দেহ তল্লাশি করাতে হবে। তাহার শালীনতা উক্ত নারীর শালীনতার প্রতি বিশেষ যত্নবান হয়ে বিশেষ লক্ষ্য রেখে তার দেহ তল্লাশি করাতে হবে অপর কোনো নারী দ্বারা। এখন যেহেতু আমাদের মহিলা পুলিশ এভেইলেবল আছে, এখন মহিলা পুলিশ দ্বারাও আপনার তল্লাশি করাইতে পারবেন। ৫৩ ধারায় বলা আছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছে যদি কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায়, যেকোনো অস্ত্রশস্ত্র, দেশীয় অস্ত্র বলেন, আগ্নেয়াস্ত্র বলেন, উক্ত অস্ত্রশস্ত্র গ্রেপ্তারকারী অফিসার হেফাজতে নিতে পারবেন এবং উক্ত অস্ত্রশস্ত্র নিকটস্থ আদালতে প্রেরণ করবেন। জব্দ তালিকা বা আদালতে প্রেরণ করবেন। যে অস্ত্রশস্ত্র পাওয়া যাবে। তাহলে ৪৭ থেকে ৫৩ ধারা, এই ধারাগুলো গ্রেপ্তারের সময় আপনি কি করবেন, গ্রেপ্তার করার সময় আপনি কি করবেন এই বিষয়ে আলোচনা করা হলো। মোটামুটি গ্রেপ্তার সম্পর্কে আরো কিছু ধারা আছে ৭৫ থেকে ৮৮ ৮৮ পর্যন্ত ফৌজদারি কার্যবিধি। এ বিষয়ে পরে আলোচনা করব। ওয়ারেন্ট মূলে কিভাবে গ্রেপ্তার করবেন, ওয়ারেন্ট কিভাবে কার্যকরী করবেন, এই বিষয়ে ফৌজদারি কার্যবিধির ৭৫ থেকে ৮৮ ধারা পর্যন্ত আছে। যেমন হুলিয়া, তারপরে সমন, ৬৮ আছে। এই ধারাগুলো পরে আলোচনা করব। তবে আমার অনুরোধ থাকবে যারা পরীক্ষার্থী আছেন, তারা বেশি পড়বেন। আপনি যত পড়বেন তত শিখবেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। এক কথায় আপনাকে সমস্ত যত আইন আছে, যেটা পুলিশের ক্ষেত্রে বিশেষ ধারাগুলো, কার্যকরী ধারাগুলো যেমন তদন্ত, যেমন নারী শিশু আইন আছে একটা। এই নারী শিশু আইনে পুলিশের কার্যক্রম কি আছে, এই ধারাগুলো আপনি সব দেখে নিবেন। ডিজিটা সাইবার সুরক্ষা আইন বর্তমানে, আগে যেটা ছিল ডিজিটাল নিরাপত্তা আইন, সেটা বর্তমান সাইবার সুরক্ষা আইন নামে পরিচিত হয়েছে। সেই আইন সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে আপনাকে সাক্ষ্য আইন সম্পর্কে জানতে হবে। সাক্ষ্য আইন খুবই কঠিন আইন। বর্তমানে সাক্ষ্য আইনটাই একটু কঠিন। সাক্ষ্য আইন বুঝা অনেক ক্ষেত্রে কঠিন মনে হয়। সাক্ষ্য আইনটা বেশি পড়তে হবে। এরপরে অস্ত্র আইন আছে। বর্তমানে ভূমি প্রতিরোধ আ আ ভূমি প্রতিরোধ আইন আছে নতুন। ২৩ সালের একটা আইন করছে, সেটাও পড়তে হবে। পিতামাতার প্রতি ভরণ-পোষণ আইন আছে ২০১৫ সালে এবং পরবর্তীতে ২০২৩ সালে আবার বিধি প্রণয়ন করা হয় পিতামাতার প্রতি ভরণ-পোষণ আইন সম্পর্কে। এক কথায় সব আইন আপনার ধারণা থাকতে হবে। তবে ধারণা আপনাকে সব আইন সম্পর্কে ধারণা নিবেন। প্রতিটা আইন সম্পর্কে ধারা, পুলিশের যে সমস্ত ধারা কার্যকরী, পুলিশের কাজে লাগে, সেই ধারাগুলো বেশি পড়বেন। আদালতের সঙ্গে সংশ্লিষ্ট যে ধারাগুলো, সেই ধারাগুলো বেশি পড়বেন। পড়ার পরে আপনি প্রশ্ন ফলো করবেন, এমসিকিউ ফলো করবেন। দেখবেন আপনার রেজাল্ট ভালো হবে। পড়া ছাড়া কোনো গতি নাই। পড়তে হবে। আপনাকে সেরা ১০০ র মধ্যে যদি যেতে হয়,
তাহলে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর জানতে হবে। আমার মনে আছে আমরা যখন পদোন্নতি পরীক্ষা দেই, ঢাকার মধ্যে ডিএমপিতে যারা পরীক্ষা দেয়, তারা আমি যে ব্র্যাকে থাকতাম ৩টা-৪টা পর্যন্ত অনেকে লেখাপড়া করত। তারপরেও ১০০, ২০০, ৩০০ র ভিতরে ঢোকা যাইত না। এত কঠিন ছিল ডিএমপির পরীক্ষা। এখন তো সারা বাংলাদেশব্যাপী একটা পরীক্ষা হয়। একটা অ্যাপ্রুভ লিস্ট হয়। এখানে ১০০, ২০০ র ভিতরে থাকাটা অনেক ভাগ্যের বিষয়। ২০০, ৩০০, ৪০০, ৫০০ র ভিতরে থাকলেও প্রমোশন, পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের সময় ছিল ঢাকার অ্যাপ্রুভ লিস্ট একটা, জেলার আলাদা, বিভিন্ন ইউনিটের আলাদা, আলাদা অ্যাপ্রুভ লিস্ট হইত। এখন তো সারা বাংলাদেশে একটাই লিস্ট হয়। আগে অনেক ভালো পরীক্ষা দিয়েও রেজাল্ট ভালো হতো না। এখন আপনি যদি ভালো পরীক্ষা দেন অবশ্যই ভালো রেজাল্ট হবে। আপনার খাতা কে কাটবে সেও জানে না আপনি কোন জায়গা থেকে পরীক্ষা দিচ্ছেন। এখনকার পদ্ধতি অনেক স্বচ্ছ হয়ে গেছে। পুলিশের নিয়োগ পদ্ধতি যেমন স্বচ্ছ হয়েছে, পুলিশের পদোন্নতি পরীক্ষার পদ্ধতিও অনেক স্বচ্ছ। আগের সেই দিন নাই। না পড়ে ভালো রেজাল্ট করবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি এই ফৌজদারি কার্যবিধি সম্পর্কেই আবার আলোচনা করব। পরবর্তী ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেল আছে। আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকতে পারবেন। এমডি নওশাদ, এসআই নওশাদ আলী, পিছনে সাথে ল আছে। LAW, এসআই নওশাদ আলী ল। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আপনি আমার ধারাবাহিক ভিডিওগুলো দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।